আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধবিহার, ১৯৮টি গির্জায় ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতা কার্যক্রম শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই এই বিশেষ আর্থিক সুবিধা চালুর ঘোষণায় খুশি কর্মকর্তারা। বিস্তারিত থাকছে অঙ্কন চৌধুরীর প্রতিবেদনে। অন্যতম বড় প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক সরকারি ভাতা কার্যক্রম শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের কয়েক লাখ ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকরা প্রথমবারের মতো সরকারি রাষ্ট্রীয় সম্মানী কাঠামোর আওতায় আসছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতি মসজিদের জন্য মাসিক বরাদ্দ ১০,০০০ টাকা। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ এবং খাদেম পাবেন ২,০০০ টাকা। অন্যদিকে মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের জন্য বরাদ্দ ৮,০০০ টাকা, যেখানে প্রধান ধর্মীয় গুরু ৫,০০০ এবং সহকারী পাবেন ৩,০০০ টাকা করে। শুধু মাসিক সম্মানই নয়, বছরে দুটি প্রধান ধর্মীয় উৎসবে তাদের জন্য থাকছে বিশেষ ভাতার ব্যবস্থাও। ভাতাটা বর্তমানে চালু হয়েছে, আমি এতে খুবই আনন্দিত এবং আমরা অনেক সন্তুষ্ট। আমরা তো অবহেলিত, কোনো সময় সরকারি কোনো অনুদান পাই নাই। বিএনপি সরকার আসায় যে তাই নিয়ে উদ্যোগটা নিচ্ছে, যাতে আমরা তাকে খুব আশীর্বাদ করি। তারেক রহমান সাহেব আমাদের যে একটা উদ্যোগ নিছে, আমাদের মসজিদের মধ্যে এরকম একটা অনুদান দিবে ইমাম, মুয়াজ্জিন, খাদেমরে লাখ লাখ শুকরিয়া। এই ফার্স্ট আমাদেরকে এভাবে মূল্যায়ন করা হয়েছে। আমরা ওনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকেই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ঈদ উল ফিতরের আগে ধর্মীয় নেতাদের হাতে প্রথম মাসের সম্মানে তুলে দিতে কাজ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, এই ভাতা প্রকল্পে কোনো অনিয়ম করার সুযোগ রাখা হয়নি। কোনো মসজিদকে বাছাই করা, কোনো মসজিদকে বাদ দেওয়া, সেখানে যে দুর্নীতির সুযোগ হয় সেই সুযোগও রাখা হয়নি। পর্যায়ক্রমে সকল মসজিদ ইনশাআল্লাহ পাবে, সকল মন্দির পাবে এবং সকল গির্জা পাবে। দেশের ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধবিহার ও ১৯৮টি গির্জায় দেয়া হবে সম্মানী ভাতা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। প্রচলিত রীতি ভেঙে এবার ঈদের আগে নতুন টাকা বাজারে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। এমন বাস্তবতায় নতুন নোটের জন্য ব্যাংকে ব্যাংকে ঘুরেও খালি হাতে ফিরছে সাধারণ মানুষ। অথচ নতুন টাকার সয়লাভ খোলা বাজারে, যা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। তাদের প্রশ্ন, তাহলে কি বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই খোলা বাজারে নতুন নোট? সাদিয়া লাবণীর প্রতিবেদন। ব্যাংকে না মিললেও ঠিক ১০০ গজ দূরত্বের মধ্যেই খোলা বাজারে নতুন টাকার ছড়াছড়ি। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এমন হাঁকঢাক করেই বিক্রি হচ্ছে নতুন টাকা, যেখানে হাজার প্রতি নতুন টাকা নোটের জন্য বাড়তি গুনতে হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ বিক্রেতারা। বলতে পারবো না, অনেক বলছি, গলা ভেঙে গেছে আপা, প্লিজ। 50-এর নতুন বান্ডেল এটা হচ্ছে আপনার 150 টাকা 5,000-এ, আর 100 টাকার বান্ডেল হচ্ছে 350 টাকা নতুন যেটা। বেঙ্গালারও দিয়ে যায়, আমরা মনে করেন কিনি যা তার থেকে 10 থেকে 20 টাকা লাভে বিক্রি করি, এই বোন আর কিছু না। 1200 টাকা কিনছি, 1500 টাকা বেচছি, আর এটা 3200 টাকা কিনছি, 3500 টাকা বেচছি। 5 টাকা 1300 টাকা, 2 টাকা 1700 টাকা। গ্রাহকরা বলছেন, ঈদ সামনে রেখে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি নতুন নোট। খোলা বাজারে বাড়তি টাকায় কিনতে বাধ্য হওয়ায় ক্ষুব্ধ তারা। ব্যাংকে গেলে বলে যে টাকা নাই, বেশ কয়েকবার গেছি কিন্তু ফেরতে চলে আসি আমি। প্রতি 10,000 টাকায় 3400 টাকা বেশি, 100 টাকা হচ্ছে 400 টাকা করে। ব্যাংকে গেছিলেন? ব্যাংকে দেয় নাই। ব্যাংকে গেছিলাম বলতে একদিন গেছিলাম, পাই নাই। ঈদের নতুন টাকার একটা ডিমান্ড থাকে, ব্যাংকে আমরা টাকা পাচ্ছি না। আমার বাচ্চা বলছে ঈদের নতুন টাকা দেওয়ার জন্য, এই জন্য নিতে আসছে। এই ব্যাংকে থেকে নিলে তো ওই টাকাটা দিতে হচ্ছে, এটা তো আমাদের এক্সট্রা দিতে হচ্ছে, এটা তো আসলে ঠিক না। খোলা বাজারে বেশি দামে নতুন নোট বিক্রি বন্ধে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলছেন এই ব্যাংকার। 100 টাকাও করে 5% বা 200 টাকা ম্যাক্সিমাম এটা চার্জ করতেছে রাস্তাতে যেগুলি সেল হয়, বাট এইগুলি বন্ধ করা উচিত। সরকার দেখে শুনে বাংলাদেশ ব্যাংক করেছে ভালো, আমি বলবো এটা ভালো একটা নিদর্শন। বাংলাদেশ ব্যাংক বলছে, এবারই প্রথম ঈদের আগে নতুন টাকা নোট ছাড়া হয়নি বাজারে। তবে নিজেদের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন টাকা নোটের ব্যবস্থা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংকগুলোতে প্রতিদিনই নতুন নোট দেওয়া হচ্ছে। গ্রাহকরা, ওই সকল ব্যাংকের গ্রাহকরা ওই ব্যাংক থেকেই
নোট সংগ্রহ করতে পারবে। আমাদের বেতন এবং বোনাস মিলে যা আসে সর্বোচ্চ ওই পরিমাণ টাকা যাতে আমরা নতুন টাকায় নিতে পারি সেই সুযোগ। যে দুষ্ট চক্র এটাকে পণ্যে রূপান্তর করে ব্যবসা বাণিজ্য করছে, যেহেতু আউট অফ দ্য ক্যাম্পাস আমাদের কোনো কর্মীর উপর আমাদের তো নিয়ন্ত্রণ নেই, এই কর্মকাণ্ড যারা করছে সেটা আমাদের ব্যাংকের এমপ্লয়ি হোক বা সাধারণ মানুষ হোক, অন্য ব্যাংকের এমপ্লয়ি হোক, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোর হয় সেই অনুরোধ আমরা করব। খোলা বাজারে নতুন নোট বিক্রির সঙ্গে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ইসলামী ধারার 5টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধনে তারা দাবি করেন প্রায় 10,000 ব্যক্তিকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের একটি বড় অংশকে 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, অধিকাংশ কর্মকর্তা কর্মচারী 7 থেকে 8 বছর ধরে নিয়মতান্ত্রিকভাবেই দায়িত্ব পালন করলেও একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শদের গোষ্ঠী প্রভাবে তাদের বিরুদ্ধে বদলি, প্রশাসনিক হয়রানি, আইডি নিষ্ক্রিয়করণ এবং মানসিক ও শারীরিক নির্যাতন সহ নানা পদক্ষেপ নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে স্মারকলিপি প্রদান করেন। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশ সহ বিশ্বের 16টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এই তদন্ত শুরুর ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র 1974 সালের বাণিজ্য আইনের 301 নম্বর ধারা অনুযায়ী এই তদন্ত করা হবে। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ এবং উৎপাদন কাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কিনা এবং সে কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে। তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, মালয়েশিয়া সহ 16টি দেশের নাম রয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমিনিং কন্টেইনার এনসিটি বিদেশি কোম্পানিকে ব্যবস্থাপনায় দেওয়ার প্রক্রিয়ায় বৈধতা নিয়ে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। ফলে বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল ব্যবস্থাপনা দেওয়ার প্রক্রিয়াটি বৈধই থাকবে। এর আগে হাইকোর্টের বিষয়টি দ্বিধাবিভক্ত রায় হয়েছিল। এই সময় এক বিচারপতি প্রক্রিয়াকে অবৈধ বললেও অন্য বিচারপতি রুল খারিজ করেন। পরে বিচারপতি জাফর আহমেদ একক বেঞ্চে রুল খারিজ করলে তা চ্যালেঞ্জের মুখে আপিলের অনুমতি চাওয়া হয়। যুব অর্থনৈতিক ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিট করে অভিযোগ করেছিল যে দেশীয় অপারেটরদের সুযোগ না দিয়ে বিদেশি কোম্পানিকে দেওয়া প্রক্রিয়াটি পিপিপি আইন লঙ্ঘন করেছে। তবে সর্বশেষ আপিল বিভাগের আপিলের অনুমতি না দেওয়ায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রক্রিয়াটি বহাল থাকবে। ডিজেল সংকটের কারণে মংলা বন্দরের মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে পারছে না অনেক লাইটার জাহাজ। তেল সংকটের দূর না হলে বহির্নোঙর পণ্য খালাসের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়তে পারে আমদানি বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাজার সরবরাহে। সহকর্মী সোহাগ মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন সীমান্ত বর্মন। মোংলা বন্দরের বহির্নোঙরে বিদেশ থেকে আসা জাহাজগুলো ড্রাফটের কারণে জেটিতে বা পশুর চ্যানেলে ভিড়তে পারে না। ছোট লাইটার জাহাজের মাধ্যমে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে জেটি ও দেশের বিভিন্ন নদী বন্দরে পাঠানো হয়। মোংলা বন্দর থেকে পণ্য পরিবহন করা প্রায় 1000 লাইটার জাহাজের ওপরে নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক। সম্প্রতি জ্বালানি সংকটে বিপাকে পড়েছে লাইটার জাহাজগুলো। তেল বিপণন কোম্পানিগুলো রেশনিং করার ফলে অনেক জাহাজ প্রয়োজনীয় তেল না পেয়ে অচল হয়ে পড়েছে। লাইটার জাহাজ মালিকদের অভিযোগ, ডিপোগুলো আগের মতো ডিজেল না দেয়ায় তেলের অভাবে বসে আছে অনেক জাহাজ। আমাদের জ্বালানিতে খুবই সমস্যা দেখা যাচ্ছে। মোংলাপুরে ডিপোতে তেল দিচ্ছেন আমাদের যারা আছেন, আমি বারবার যোগাযোগ করছি, সিটাঙ্গ করছি, খুলনা করছি, মোংলা করছি, বারবার আমি যাচ্ছি, আমার কোনো তেল দিতে চাই না, তেল বাড়ান নাই। আগে তো রীতিমতো তেল পেতাম, কিন্তু ইদানিং আমরা গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত আমরা টোটালি কোনো তেল পাইনি। যাতে আমরা জাহাজগুলো চালাইতে পারি, ইভেন সুন্দরভাবে চলে, এরপর বিদেশি পণ্য যাতে খালাস করতে পারি, সেই বিধি ব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাই।
আর লাইটার জাহাজের অভাবে বহিনগর থেকে পণ্য খালাস করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন তারা। যখন লাইটার জাহাজের গায়ে যেতে পারে না জ্বালানি তেলের স্বল্পতার কারণে, তখন লাইটারের যেমন ড্যামারেজ দিতে হয়, তদ্রূপ টাইম চার্টার জাহাজ, ভয়েস চার্টার জাহাজেরও একটা ড্যামারেজ দিতে হয়। সর্বপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, রপ্তানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহিনগরে জাহাজ থেকে পণ্য খালাসে বিলম্ব হলে আমদানিকারকদের অতিরিক্ত জাহাজ ভাড়া গুনতে হবে। আবার পণ্যের আমদানি খরচ বেড়ে গেলে প্রভাব পড়বে বাজার মূল্যে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ অবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় দেশগুলোর জরুরি মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার সিদ্ধান্ত নিলেও অস্থিরতা কমেনি বিশ্ববাজারে। এদিকে বিশ্বকে ব্যারেল প্রতি $200 তেল ক্রয়ের প্রস্তুতি নিতে সতর্ক করেছেন IRGC। এমন উত্তেজনাকর পরিস্থিতিতেও তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহারের নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তন্নিমা ইসলামের প্রতিবেদন। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় জ্বালানি সংকটে বিশ্বের অনেক দেশ। পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো। তবুও অস্থিরতা কমছে না বাজারে। বৃহস্পতিবার এশিয়ার বাজারে আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম প্রায় 9% বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ সংকট কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জরুরি মজুদ থেকে 400 কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ পরিবাহিত হয় এই পথ দিয়েই। ফলে ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় বেসামাল অবস্থা আন্তর্জাতিক তেলের বাজারে। এদিকে বুধবার ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি জানান, পারস্য উপসাগরে আরও 3টি তেলবাহী জাহাজ আক্রমণের শিকার হয়েছে। সেই সঙ্গে বিশ্বকে তেলের দামে ব্যারেল প্রতি $200 পর্যন্ত প্রস্তুত থাকতে সতর্ক করেন তিনি। আমরা আগেই সতর্ক করেছিলাম, আমাদের উপর হামলা হলে তা বিশ্বের জন্য বিপদ ডেকে আনবে। তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভর করে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। তাই তেলের দাম ব্যারেল প্রতি $200 হওয়ার জন্য প্রস্তুত থাকুন। জ্বালানির দাম বাড়ায় প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে দেশগুলোতে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $3.5 বেশি হয়েছে। খারাপ অবস্থা মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল এশিয়ার দেশগুলোতেও। বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখা গেছে। জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড। এছাড়া সরকারি দপ্তরে 4 দিনের কর্মসপ্তাহ চালু করেছে ফিলিপাইন। এদিকে এমন উত্তেজনাকর পরিস্থিতিতেও তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহারের নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমার মনে হয় তেল কোম্পানিগুলোর সরাসরি এ পথ ব্যবহার করা উচিত। আমরা তাদের প্রায় সব ধ্বংস করে দিয়েছি। তাদের নৌবাহিনী এখন অকার্যকর। দেশ দুটির পরস্পর বিরোধী এমন মন্তব্যে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা। তাই দীর্ঘ সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ভয়াবহ সংকটে পড়বে বিশ্ব, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন সাজে সেজেছে ঈদ বাজার। ঈদের ভোগ্যপণ্য কিনতে শুরু করেছেন ক্রেতারা। তবে বেশিরভাগ পণ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন দাম বেশি হওয়ায় বিক্রি আগের তুলনায় কম। আরও জানাচ্ছেন আলভি রহমান। ঈদ মানেই উৎসব, আর সেই উৎসবকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত মানুষ। বাজারে উঠতে শুরু করেছে ঈদের নানা পণ্য। সেমাই, চিনি, কিশমিশ সহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়েছে কয়েক গুণ। কিন্তু চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অনেক পণ্যের দামও। বিশেষ করে ভোজ্য তেল ও বিভিন্ন মশলার দাম বাড়ায় কিছুটা চাপ অনুভব করছেন ক্রেতারা। আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, জিনিসপত্রের দামও তো অনেক বেশি। আগে বেশি নিতাম, একটু কমে নিচ্ছি আর কি। যে কোনো জিনিস বাজার কেনাকাটা সবকিছুর তো দাম বাড়ছে। লাগাম টেনে ধরে রাখতে পারে না সরকার, না জনগণ না। বিক্রেতারা বলছেন বাজারে পণ্যের দাম বাড়ায় আগের তুলনায় কমেছে ক্রেতাদের চাহিদা। দাম বেশি হওয়ায় অনেকেই প্রয়োজনের থেকে কম নিচ্ছেন পণ্য, তাতে বিক্রি কিছুটা কমেছে বলেও দাবি তাদের।
বিক্রি নেই বললেই চলে, মানে যেটা আমাদের স্বাভাবিক তুলনা বা আমাদের একটা চিন্তাধারা বা একটা ইচ্ছে কেন্দ্র করে আমাদের একটা চিন্তা ভাবনা থাকে, ওটা আসলে একদমই নগণ্য। দামের কারণে সাধারণত চাহিদার একটা প্রভাব পড়ে। পোলাও চালের দামটা কেজি প্রতি প্রায় 20 টাকা বেড়েছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে। তৈলের দামে 5 লিটারে 8 টাকা 60 টাকা বাড়াই দিয়েছি, আর হেও ভাগে আমরা কিনতে গেলে পাই না। এদিকে মাংসের বাজারেও দেখা গেছে ঊর্ধ্বমুখী দাম। বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় 800 টাকা কেজি দরে, খাসির মাংস 1200 টাকা, আর বিভিন্ন জাতের মুরগির দামও আগের তুলনায় কিছুটা বেশি। বাজার সিন্ডিকেটের ফলে দাম বাড়ছে বলে দাবি সাধারণ মানুষের। 400 টাকায় পাওয়া যেত, আজকে সেই জায়গায় 440 টাকায় নিলাম। যোগান অনুযায়ী এটার দামটা একটু বেশি আমাদের দেশে। একটু কমলে 750 টাকার দিকে থাকলে ভালো হতো। যদিও ঊর্ধ্বমুখী দাম হয়ে যায়, তাই হাফ কেজি নিয়ে সংসার চালাবেন, 1 কেজি তো আর নেবেন না। হ্যাঁ, একটু কম যদি কম তো তাহলে তো আমাদের জন্য ভালো, ক্রেতা বেশি পাইতাম, বেচাকেনি বেশি, তো আমাদের লাভটা বেশি হইব। অনেক লোক আছে ভিতরে পানি দেওয়ার দামে কম বেচতেছে, হ্যাঁ, কিন্তু ক্রেতা ঠকতেছে। বাজারের উপরে কোনো গভর্নমেন্টের নিয়ন্ত্রণ নাই, গরিব মানুষ ব্রয়লার মুরগি খায়, কি করে 50 টাকা সিন্ডিকেট হয় কারণ বাজারের মতো জায়গায়। সব মুরগি কেজিতে প্রায় 15-20 টাকা 30 টাকা বাড়ছে, সোনালী মুরগিটা একটু বেশি বাড়ছে। তবে সব পণ্যের দাম বাড়লেও কিছুটা স্বস্তি মিলেছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দামে, যদিও রসুন ও আদার দাম আবার কিছুটা বেড়েছে। ঈদকে কেন্দ্র করে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশিরভাগ নিত্য পণ্যের দাম বাড়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন বিক্রেতারা। দাম কমলে বেচা কেনা বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের এখনকার লেনদেন পরিস্থিতি। দিনের শুরু থেকে আমরা পুঁজিবাজারকে একটি নেতিবাচক অবস্থার মধ্য দিয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা টার্ন করেছে। ঠিক 11টা 30-এর পর থেকে এখন অবস্থান করছে 78 পয়েন্ট ডিএসসি সূচকটি, এবং অন্যান্য সূচকগুলোও কিন্তু পজিটিভ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লেনদেন একটি ভালো গতির লক্ষ্য করছি, প্রায় 500 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে, 495 কোটি টাকা এর মধ্যে লেনদেন হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি 495 কোটি টাকা থাকে, সেটি 600 কোটি টাকার কাছাকাছি দিন শেষে হতে পারে বলে একটা ধারণা করা যাচ্ছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 324টির দর কিন্তু বেড়েছে, 28টির দর কিন্তু কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 38টির দর। এবং আজকে লেনদেনের তালিকায় আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডেড তালিকায় রয়েছে রেকেট ভেঙ্কিজার, ম্যারিকো রয়েছে দ্বিতীয় অবস্থানে, ইউনিলিভার রয়েছে তৃতীয় অবস্থানে। আমরা গেল দিনের বাজারটি দেখতে পাচ্ছি, গেল দিনে কিন্তু খুব বেশি না, সামান্য বেড়ে 2 পয়েন্ট বেড়ে কিন্তু লেনদেন শেষ হয়েছে, এবং দিন শেষে 523 কোটি টাকার লেনদেন হয়েছিল। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।